দাদা, অনেকেরই তো শোনা যায় যে মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিছু সমস্যা, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কি কোনো টোটকা রয়েছে তন্ত্রমতে? খুব সুন্দর। এই আমার কালী সাধনা বইতে আছে। আপনারা কামদেবের পুজো করবেন, কামদেব ও রতির পূজা কালী সাধনা বইটাই পেয়ে যাবেন, অতি সুন্দরভাবে হবে। এছাড়া আপনার শোবার ঘরে আয়না জাতীয়, খাটের সোজাসুজি আয়না জাতীয় কোনো আসবাব রাখবেন না। ধরুন আপনার ঘরে ড্রেসিং টেবিল আছে, রাখবেন না। যদিও রাখেন, ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে রাখবেন যাতে ছবিটা না দেখা যায়, মুখের ছবি। ঝাড়ু রাখবেন না, জুতো রাখবেন না শোবার ঘরে আপনাদের খাটের নিচে। যেখানে শুচ্ছেন ওপরে দিকে তাকিয়ে দেখুন কোনো বিম আছে কি না। ঘরের সাউথ ইস্ট কর্নারে যেন স্বামী স্ত্রীর শোবার ঘর না হয়, কেমন? কারণ এটা অগ্নিকোণ, কেমন? এদিকে মানে বাস্তুর গরম দিক, এইদিকে না শোয়াই ভালো। আর ওই ঘরে একটা পায়রা, জোড়া পায়রার ছবি রাখুন। শিব পার্বতীর পূজা করুন, শিব পার্বতীর ছবি রাখুন ঘরে। এগুলো করলে যথেষ্ট সম্পর্ক মজবুত থাকে। সবার উপরে হচ্ছে উভয়ের বিশ্বাস এবং আস্থা। বিবাহ মানে বিশেষ রূপে বহন করা, মানে আমি আমার স্ত্রীকে, স্ত্রী আমাকে বিশেষভাবে বহন করছে, আলাদাভাবে দেখছি আমরা একে অপরকে। কখনোই এদিক ওদিক হয় না। মতের বিরোধ দেখুন, প্রত্যেক দুটি মানুষের মতের বিরোধ। হাতের তালুর ছবি আলাদা, থাম ইমপ্রেশন আলাদা, দেখতে আলাদা, ঠিক তেমনি মতামতও আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা। কিন্তু বিবাহের পরে যখন একটি নারী একটি পুরুষ একসঙ্গে বিবাহিত জীবন যাপন করছেন, বলছেন যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, মানে দুজনের হৃদয়ে একই সূত্রে বাধা হচ্ছে। সেই ক্ষেত্রে মতবিরোধ করাই উচিত না। শুধু এই মন্ত্রটাকে মনে রেখে যদি এইভাবে বিয়ে নাও হয়, অন্তত এটুকু বুঝতে হবে যে আমি তাকে পছন্দ করেছি, তার সুখ দুঃখের ভাগ আমাকে নিতে হবে, তার পাপ পুণ্যের ভাগ আমাকে নিতে হবে। এই পাপ পুণ্য বোধটা রাখতে হবে, একে অপরের মতকে শ্রদ্ধা ভক্তি করতে হবে। দাদা, অনেক সময় আমরা এখনকার দিনে দেখি যে আমরা কিন্তু কাজকর্ম নিয়ে ভীষণ স্ট্রেসড থাকি, খুব মানসিক চাপে থাকে মানুষ। এখন তো সময় অনেক দৌড়চ্ছে, মানুষও দৌড়চ্ছে সঙ্গে সঙ্গে। মাথা ঠান্ডা রাখা, নিজের মনকে কন্ট্রোল রাখার জন্য তন্ত্রে কোনো উপায় আছে কি? কালী সাধনা বইটার বারবার আমি বইটার রেফারেন্স টানছি, কারণ আমি আপনার এই প্রশ্নগুলো অনেকের মনে আসতে পারে ভেবে প্রথমেই করেছি। আর তন্ত্র সাধনা করতে গেলে আপনাকে মনটাকে আগে স্থির করতে হবে। প্রথমেই মন্ত্রটা দেওয়া আছে, একদম প্রথম মন্ত্রটাই ওটা, যে তন্ত্র সাধনা করতে গেলে আপনাকে মন স্থির রাখতে হবে। মন স্থির কিভাবে রাখবো? প্রথম হচ্ছে মেডিটেশন। দ্বিতীয় কথা হচ্ছে নিজের যোগ্যতাটাকে মাপা, যে আমি কতটুকু পেতে পারি। আমি মাধ্যমিক পাস, আমি যদি চিন্তা করি আমি একটা ব্যাংকের ক্লারিক্যাল জব পাবো, সেটা তো ভাবা ভুল। আমি তার পেছনে পড়ে রইলাম। আমি 3rd ডিভিশনে পাস করেছি, বিএ পাস করেছি। আমি যদি মনে করি যে আমি একটা ব্যাংকের অ্যাকাউন্ট্যান্টের চাকরি করব, ভুল ধারণা। আমি স্কুলের মাস্টার হবে, আমি ট্রেনিং নিলাম, প্রচুর টাকা খরচ করে প্রাইভেট টিউশন নিলাম, সেটা সম্ভব? আগে নিজেকে মাপতে হবে এবং আমার যোগ্যতা অনুযায়ী কাজের সন্ধান করতে হবে। তৃতীয়ত হচ্ছে যত দিন যাচ্ছে চাকরির বাজার সংকুচিত হচ্ছে। আমার মনে হয় মাধ্যমিক পাস করার পর থেকেই ছেলে মেয়েদের প্রাইভেট টিউশনই করা উচিত। পয়সা নিয়ে হোক, পয়সা না নিয়ে হোক, ছোটো বাচ্চাদের পড়ানো উচিত। এতে তারা নিজেদের যোগ্যতার পরিমাপ করতে পারে। বা তারা যদি নিজেদের যে পড়াশুনো, অন্য উপরের ক্লাসের পড়াশুনো, তাদের আরও ভালো হবে। আর তারা যদি চাকরি পাবার ইচ্ছা করে, জ্যোতিষীকে সবার আগে দেখানো উচিত ছোটো থাকতেই, যে এর চাকরি হবে না ব্যবসা হবে। যদি ব্যবসা হয় কোন পথে হবে, চাকরি হলে কোন দিকে হবে। পড়াশুনোর ক্ষেত্রেও বিচার করা উচিত কোন লাইনে পড়াশুনো হবে। এগুলো যদি বিচার করে এগোই, তার জন্য জ্যোতিষী থেকে প্রতিকার নেয়, আমার মনে হয় ভালো হয়। আমি এটা খুব সুন্দর দেখেছি বাংলাদেশে, চট্টগ্রাম যে জায়গাটা রয়েছে, ওরা বাচ্চা হবার পরেই ওই ষষ্ঠী পুজোর আগেই 1 পাতার একটা চার্ট তৈরি করে, অসাধারণ জিনিস। তো তখন থেকে তারা করে, তারপরে বড় কোষ্ঠী করে বা করে না, কিন্তু খুব সুন্দর সিস্টেম। ওই সময় করা উচিত, একদম জন্মের পরই। জন্মের আমাদের বংশে যেমন কোষ্ঠী করা নিষেধ, বাচ্চাদের মুখে ভাত করা নিষেধ, মানে অন্নপ্রাশন আমাদের আমাদের বংশে। এবার অনেকের নিষেধ থাকে, যাদের নিষেধ না আছে, এটা পারিবারিক একটা আচার। হ্যাঁ, পারিবারিক নিষেধ অনেকের পরিবারে অনেক রকমভাবে থাকে। আমার মনে হয় এগুলো বাদ দিয়ে করা উচিত। আপনি আমাকে এর আগেও বলেছেন যে একটা মানুষকে দেখে
বিচার করা যায় যে সেই মানুষটা কীরকম হবে? মোটামুটি অনেকটাই একটা মানুষকে দেখে বলে দেওয়া যায়। আমাদের সঙ্গে এই ব্যাপারটা যদি একটু শেয়ার করেন। দেখুন, প্রথমত হচ্ছে আমরা যখন কোনো মানুষের দিকে তাকাই তার চোখের দিকে তাকিয়ে কথা বলি, কিন্তু প্রথমে নজর পড়ে তার নাকের প্রতি। আমাদের যে দৃষ্টিটা আমরা দিচ্ছি, আমরা স্থির দৃষ্টিতে আপনাকে তাকানোর অভ্যাস করতে হবে, যে আপনার চোখের পলক পড়বে না দীর্ঘ সময় ধরে। আপনি যদি এরকম করেন, মানুষটা সম্পর্কে, মানুষটা ভেতর থেকে কিছু ইনফরমেশান আপনাকে অটোমেটিক্যালি দেবে যদি স্থির দৃষ্টিতে আপনি তাকান। এটা একটা অটোমেটিক প্রসেস। এই পদ্ধতিটাকে বলা হয় ত্রাটক। ত্রাটক মানে আপনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, চোখের পাতা পড়বে না, খুব কঠিন বিষয়। তো এইভাবে তাকিয়ে থাকলে আপনি তার অধিকাংশ বিষয়টা বুঝতে পারবেন। কেমন? এবার সেই মানুষটার মুখমণ্ডল, নাক, ভ্রু, চোখ, কপাল, গাল, তার থুতনি, এগুলোর সমস্ত গ্রহের গ্রহের এখতিয়ারে পড়ে। যেমন ধরুন কান দেখে আপনি বৃহস্পতির অবস্থান বুঝতে পারবেন, বৃহস্পতির বলাবল মানুষটির। নাক দেখে শুক্র, থুতনি দেখে মঙ্গল, চোখ দেখে বুধ, গাল দেখে শুক্র বা চন্দ্র, ঠোঁট দেখে শুক্র বা চন্দ্র, এগুলো আপনি বুঝতে পারবেন পরিষ্কারভাবে। একটু সহজ করে বুঝিয়ে দিন আমাদের। যেমন ধরুন নাক, যার নাক যত লম্বা, নাকের আগাটা ঠিক আলো, তাকে সেটা হচ্ছে শুক্র গ্রহ ভালো। কিন্তু শুক্র গ্রহ খুব ভালো, কিন্তু যার নাকটা একটু ছোট, তার মধ্যে রাহু খুব প্রবল। যাদের নাকের এই নস্টিল, যেটাকে বলছি, নাকের ফুঁটো দুটো, এগুলো একটু বড় এবং নাকটা এরকম ফোরে, তাদের সঙ্গে লজিকে বা কথা কাটাকাটি করে আপনি কখনো জিততে পারবেন না। তারা খুব তাড়া দিয়ে কথা বলে, খুব তাদের র্যাপও রয়েছে, বুঝতে পেরেছেন? কানগুলো যাদের লম্বা, তাদের বৃহস্পতি খুব ভালো, কিন্তু কান যাদের ছোট তারা কিন্তু খুব চালাক। যাদের কান ছোট, কানের লতি নেই, তাদের বৃহস্পতি ডিস্টার্বড, এবং কান যাদের ছোট তারা খুব চালাক। যাদের কান বড় তারা কম কথা বলে। কানে যদি লোম থাকে তারা দীর্ঘায়ু হয়। কপালে যদি আপনার এরকম আমার মতো রেখা থাকে তাহলে তারা যেমন অভিজ্ঞ হয়, সাইড বাই সাইড তাদের মঙ্গল দুর্বল হয়। মঙ্গল দুর্বল হলে কি সমস্যা হয়? মঙ্গল দুর্বল হলে তাদের জমি জায়গা তারা কিনতে পারে না, জমি জায়গা থাকলে তাদের জমি জায়গা বিক্রি হয়ে যায় বা মামলা মকদ্দমায় তারা জড়িয়ে পড়ে। কেমন? তাদের নিজের নামে বাড়ি ঘর দৌড় কিচ্ছু হয় না। কেমন? ভাতৃবিরোধ হয়, বিভিন্ন মঙ্গল ঘটিত অসুস্থতা দেখা যায়, রক্ত ঘটিত অসুস্থতা দেখা যায়, অপারেশন হতে পারে, প্রচুর আছে, প্রচুর। আর একটু শুনবো ফিচার নিয়ে। আপনি কপাল বললেন, নাক বললেন, আর কান বললেন, বাদ বাকি? থুতনিটা মঙ্গল, যার থুতনি ছোট তারও মঙ্গল দুর্বল। কেমন? কিন্তু তারা অত্যন্ত বুদ্ধিমান হয়। এই যে যাদেরকে আমরা বলি মাঙ্গলিক, এই যে থুতনি ছোট দেখেই বুঝে ফেলবো যে তার মাঙ্গলিক লোকজনই থুতনি ছোট হয়। তারা প্রচুর কাজ করতে পারে, প্রচুর এনার্জেটিক। তারা এত এনার্জেটিক আপনি কল্পনা করতে পারবেন না, এবং স্পন্টেনিয়াসলি তারা কাজ করে। তারা ডিউটিফুল হয়। এবং বুড়ো আঙুল দিয়ে একটা মানুষের বিচার হয়। কিভাবে? এই বুড়ো আঙুলটা আমাদের ব্রেনকে রিপ্রেজেন্ট করে এবং শুক্র গ্রহকে। যার বুড়ো আঙুল কম্পারেটিভলি হাত অনুযায়ী বড়, তার বুদ্ধি বেশি। এবার এর যে দুটো ভাগ আছে, যখনই এই ওপরের অংশটা বড় হবে, সে স্পন্টেনিয়াসভাবে বিভিন্ন কাজকর্ম করবে। যে দ্বিতীয় ভাগটা বড় হবে, ধরুন আমার এই যে ভাগটা, এটা যদি এরকম জায়গায় থাকতো তাহলে এই মানুষটা বেশি লজিক্যাল হতো। কেন করব, কেনটা তার মধ্যে, না আমি এটা করবো না, এটা করলে এটা হবে, বিভিন্ন যুক্তিতর্কের মধ্যে চলে যায়। এবার দেখুন আমার যে পাম, এই ক্ষেত্রে দেখুন এই পোর্শন থেকে এই পোর্শনটা কম্পারেটিভলি ছোট। পাম থেকে আঙুলগুলো কম্পারেটিভলি ছোট। যাদের আঙুলগুলো অনেকটা লম্বাটে টাইপের, পাম পোর্শনটা ছোট, তারা প্রচণ্ড কল্পনাপ্রবণ হয়। অধিকাংশ মহিলাদের বা পুরুষ যারা কল্পনাপ্রবণ, তাদের আঙুলগুলো বড় হয়। আমার তো মোটামুটি সমান সমান। তাহলে বিষয়টা কিন্তু ওইখানটাই। আঙুল যাদের বেশি লম্বা তারা এটা হবে। তারপরে দেখুন হাত, এই যে আমি হাতটা করেছি, আমার আঙুলের টার্নিং দেখুন এদিকে। আমারও তাই। আপনি ঘুরতে ভালোবাসেন, আমিও ঘুরতে ভালোবাসি। আপনার কর্মজীবন ঘোরার সঙ্গে জড়িত, আমারও কর্মজীবন ঘোরার সঙ্গে জড়িত, যে কোনো মানুষ।
আবার যাদের হাতটা এরকম তারা সংসারী মানুষ। আচ্ছা, এই ধরনেরও হয়, মানে এই সাইডে? হ্যাঁ, আচ্ছা, হাতটাকে আপনি এদিকে টান নিতেই পারবেন না। আরেকটা বলি, বুড়ো আঙুল, যার যত রিজিড ফ্লেক্সিবল, যার রিজিড সে মেন্টালি খুব স্ট্রং, খুব রিজিড থাকবে। আর যার এরকম ফ্লেক্সিবল সে নরম মনের মানুষ। সেও ফ্লেক্সিবল। হাতের এই যে জয়েন্টগুলো আছে না, হুম। এখানে কোঁচকানো যার যত বেশি থাকবে এবং কালচে রং থাকবে, সে ছোটোবেলায় ততটাই কষ্ট করে বড় হয়েছেন, স্ট্রাগল করে দারিদ্রতার মধ্যে বড় হয়েছেন। আর্থিক সুস্থিতি তার ভালো ছিল না। যার প্লেন তার আর্থিক সুস্থিতি ভালো ছিল। ঠিক সেইভাবে হাতের তালু অনেকগুলো কালার হয়। আমি দুটো কালার আপনাকে বলছি। ধরুন পিঙ্কিশ যাদের কালার, ছোটোবেলা থেকেই খুব দরিদ্র ফ্যামিলি, কিন্তু হাতের তালু পিঙ্কিশ কালার, বুঝতে হবে যে এর ভবিষ্যৎ খুব ভালো, মানে ভালো ইনকামে করবে, বা মেয়ে হলে ভালো ঘরে এর বিয়ে হবে, রাজরানী হয়ে থাকবে, বা এ রাজপুত্রের মতন বিরাট প্রপার্টি তৈরি করবে। যার কালো হাতের, মানে হাতের তালুর রং এবং এই রেখাগুলো কালো, তারা কিন্তু ভবিষ্যতে দেখা যাবে প্রচণ্ড ছোটোবেলা থেকে কষ্টের মধ্যে, ভবিষ্যৎটাও কষ্টের, বিভিন্ন না অপযশের মধ্যে পড়ে যাবে। যাদের লালচে ভাব থাকে তারা খুব রকচটা টাইপের মানুষ হয়। অধিকাংশ পুলিশ, মিলিটারি এদের হয়। এবং হাতের তালু যদি খসখসে হয় তারা খুব রাফ অ্যান্ড টাফ ব্যবহার করে, খুব কর্কশ ব্যবহার হয় তাদের। এগুলো আমি অ্যাপারেন্টলি বললাম। এবার এর অনেক ভাগ আছে। একই রেখা দুটো কালারের হাতে দুরকম আলাদা আলাদা মানে হবে। কেমন?